হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যাবার পরে আমার কম বয়সী সুন্দরী মা গ্রাম প্রধানের বাড়িতে কাজ করতে থাকে। একদিন আমার মা শহর থেকে লাখ লাখ টাকার বাজার করে আনেন, কিন্তু আমরা অনেক গরিব ছিলাম আর টাকাও ছিল না তেমন। কিন্তু মা এত টাকা পেল কোথায়? এতে মায়ের উপর আমার সন্দেহ হতে থাকে। একদিন গোপনে মায়ের পিছু নিয়ে গ্রাম প্রধানের বাড়িতে গিয়ে দেখি মা টাকার বিনিময়ে প্রধানের সাথে। আমার নাম নিপা। আমি গরিব ঘরের একটি মেয়ে। আমরা পরিবারের সবাই ছোট একটি গ্রামে বাস করতাম, আর আমাদের জীবন অনেক সাধারণ ছিল। আমার বয়স এখন 17 বছর। 4 মাস আগেই আমার বাবা আমাদেরকে ছেড়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। বাবার মৃত্যুর পর আমাদের বাড়ির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তাই আমার মা বাধ্য হয়ে গ্রামের প্রধানের বাড়িতে কাজ করতে শুরু করেন। কিন্তু সেখানে কাজ শুরু করার পরেই আমার মা কিছু অদ্ভুত কাণ্ড করতে শুরু করেন, যা দেখে আমার মনে হচ্ছিল যে আমার মা কিছু তো একটা লুকাচ্ছে। একদিন রেগে আমি মায়ের কাছে গিয়ে অনেক কিছু আবদার করি। আমি জানতাম আমার কোনো ইচ্ছাই পূরণ করার ক্ষমতা আমার মায়ের নেই, কেননা আমরা অনেক গরিব, আর গরিবের স্বপ্ন এত সহজে পূরণ হয় না। কিন্তু পরের দিন সকালে যেটা হলো সেটা দেখে আমার চোখ অনেক বড় বড় হয়ে গেল। আমি দেখলাম আমার ঘরে সেই সব জিনিস রাখা আছে যেগুলো আমি মায়ের কাছে আবদার করে চেয়েছিলাম। কিন্তু আমার মা এই সব জিনিস কোথায় পেল? সে তো গ্রাম প্রধানের বাড়িতে কাজ করার পর থেকেই আমার মায়ের ভাব পরিবর্তন হতে শুরু করে। একদিন এইসব কিছু জানার জন্য তার পিছনে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে দেখতে পেয়ে যায়। এরপর আমার মা এমন একটি কথা বলল, যেটা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি কোনো স্বপ্ন দেখছি, কেননা আমার মা আমাকে বলেছিল যে আমার বাবা একজন কবিরাজ ছিল, আর তার জীবিত অবস্থায় আমাদের জীবন অনেক সুন্দরভাবেই চলছিল। কেননা দূর প্রান্ত থেকে চিকিৎসা করাতে লোকজন আমার বাবার কাছে আসত। সেই সময় আমাদের কাছে কোনো জিনিসের কোনো অভাব ছিল না। তারপর একদিন হঠাৎ আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তার চিকিৎসা করাতে করাতে আমাদের জমানো সব টাকা পয়সা শেষ হয়ে যায়। এমনকি আমাদের আত্মীয় স্বজনও যতটা সম্ভব আমাদেরকে সাহায্য করেছিল, কিন্তু তারপরেও বাবাকে বাঁচানো সম্ভব হল না। মা আমাকে বাইরে কোনো কাজ করতে দিল না, আর আমার ভাই এখন অনেক ছোট। আমরা না খেয়ে শেষ হতে বসেছিলাম দেখে মা অনেক টেনশনে পড়ে যায়। বাড়ির এই কঠিন অবস্থার কিছুটা ঠিক করার জন্য আমার মা লোকের বাড়িতে কাজ করা শুরু করে দেয়। 3-4টে বাড়িতে কাজ করে মা অনেক ক্লান্ত হয়ে রাতে বাড়িতে ফিরত। আগে আমরা কখনো ভাবতেও পারিনি যে তাকে লোকের বাড়িতে কাজ করতে হবে। ক্ষুধার কষ্ট মানুষকে দিয়ে সে সমস্ত কাজ করায়, যা আমরা স্বাভাবিক অবস্থায় কখনোই করতে চাই না। গ্রামের প্রধান আমাদের উপর অনেক ভয় দেখাতেন। তিনি কখনো আমাদের বাড়িতে চাল ডাল পাঠিয়ে দিতেন, কিন্তু শুধু তার ভরসাতেই দুনিয়াতে বেঁচে থাকা মুশকিল ছিল। তিনি আমাদের কিছুটা সাহায্য করতে পারেন, তারপর তো আমাদেরকেই সবকিছু করতে হবে। আমার বাবা এলাকার নামকরা কবিরাজ ছিলেন। বাবা যখন জীবিত ছিলেন, আমার মা তখন তাকে ওষুধ বানাতে সাহায্য করতেন। আমার বাবার সাথে ওষুধ বানাতে মাও অনেক কিছু শিখে গিয়েছিল। কিন্তু বাবার মৃত্যুর পরে মা একদমই ভেঙে পড়েছিল। পরিবারের সব দায়িত্ব তার উপর এসে পড়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই যে আমার বাবার ওষুধ খাবার পরেও অসুস্থ থেকে গেলে কিছু লোক আমার বাবার উপরে বদনাম দিচ্ছিল যে সে ভুলভাল ওষুধ বানিয়ে লোকেদের চিকিৎসা করে। কিছু লোক আমাদের দোকান বন্ধ করতে চাইত, যেটা একেবারে গ্রামের বাজারের উপরে ছিল। অনেকেই দোকানটা কিনতে চাইত, কিন্তু বাবা সুস্থ থাকা অবস্থায় ওই দোকানটা কোনোমতেই বিক্রি করেননি। কিন্তু বাবা যখন অসুস্থ হয়ে পড়েন, তখন বাধ্য হয়ে তাকে সেই দোকানটা বিক্রি করতে হয়। আর দোকান বিক্রি করে যে টাকা পাওয়া গিয়েছিল সেটাও বাবার চিকিৎসার জন্য খরচা হয়ে যায়। এত কিছু করার পরেও আমার বাবাকে বাঁচাতে আমরা ব্যর্থ হই। হয়তো স্রষ্টা এইভাবেই তার মৃত্যু লিখেছিলেন। আমার মা যে সব লোকের বাড়িতে কাজ করতেন তারা তাকে অনেক বেশি পারিশ্রমিক দিত না। আমি আমার মাকে বলতাম, তুমি কেন গ্রামের প্রধানের বাড়িতে কাজ করতে যাও না? মা, সেখানে কাজ করলে তো তুমি আরও বেশি টাকা পাবে। আমার মা বলতো, প্রধানের বাড়িতে তো আগে থেকেই অনেক কাজের লোক আছে, আমার মনে হয় না আমি সেখানে কোনো কাজ পাব।
আমি তাকে বললাম, তুমি সেখানে গিয়ে একবার কথা বলো, হতেও তো পারে তিনি তোমাকে কোনো কাজ দিতেও পারেন। প্রধানের 2 ছেলে আর তাদের 2 বোদের জন্য আলাদা আলাদা কাজের লোক আছে, হয়তো তুমি সেখানে অন্য কোনো কাজ পেয়ে যেতেই পারো। মা বলল, হ্যাঁ, একবার গিয়ে দেখতে হবে। আমার মা পরের দিনই প্রধানের বাড়িতে কাজ চাইতে গেল। আমার মায়ের বয়স 36 কি 38 বছর হবে, কিন্তু তিনি এখনও দেখতে অনেক সুন্দর একটি মহিলা ছিলেন। আর তার শরীরের রং সাদা ছিল। এখনও যদি কেউ আমার মাকে দেখত, তাহলে বলতো, তুমি তো এখনও অনেক সুন্দরী আছো, তুমি চাইলেই আরামসে একটা বিয়ে করে নিতে পারো। কিন্তু আমার মা আমাদের 2 ভাই বোনের জন্য দ্বিতীয় বিয়ে করেননি। আমি স্রষ্টাকে ধন্যবাদ দিলাম যখন আমি জানতে পারলাম যে আমার মা গ্রাম প্রধানের বাড়িতে সবার ঘর ঝাড়ু দেওয়ার কাজ পেয়েছে। এই মায়ের জন্য তেমন কষ্টকর হবে না, তাই আমি অনেক খুশি হয়েছিলাম। কেননা তাকে আর লোকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে না, এখন শুধু তাকে প্রধানের বাড়িতেই কাজ করতে হবে। আর প্রধানের বাড়িতে কাজ করে মা অনেক টাকা বেতন পাবে। যদিও আমার মা লোকের বাড়িতে কাজ করবে, তবুও এটা আমার ভালো মনে হতো না। কিন্তু আমি তেমন পড়াশোনা জানতাম না, যদি আমি পড়াশোনা জানতাম তাহলে হয়তো আমি কোনো চাকুরি করে সংসারের হাল ধরতে পারতাম। এদিকে আমার ভাইও অনেক ছোট, ওদের এখন খেলাধুলা করার বয়স। তাই আমি আমার মাকে বলেছিলাম আমি লোকের বাড়িতে কাজ করব। কিন্তু আমার মা আমাকে নিষেধ করে বলল, যদি তুই লোকের বাড়িতে কাজ করতে যাস তাহলে তোর ছোট ভাইকে দেখে রাখবে কে? এই কারণে আমাকে বাড়িতে থাকতে হতো, আর আমার মা প্রধানের বাড়িতে কাজ করতে যেতে থাকল। একদিন আমার মা প্রধানের বাড়ি থেকে ফিরেই সারা বাড়িতে কিছু খুঁজতে থাকল। আমি মাকে বললাম, মা তুমি কি করছো? এখনই তো কাজগুলো সেরে ফিরলে, তুমি একটু আরাম করো আগে, তারপরে আমি তোমার জন্য খাবার রেডি করে দিই। কিন্তু মা বলল, তুই এখন যা, আমি পরে খাবার খাবো। তারপরে আবার কিছু একটা খুঁজতে গেল মা। আমি সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখছিলাম। তারপরে মা আমার দিকে তাকিয়ে বলল, তোর বাবার একটা পুরনো ডিব্বা ছিল, যখন তোর বাবা দোকান বিক্রি করেছিল তখন সেই ডিব্বাটা এখানেই রাখা ছিল, কিন্তু এখন কোথাও সেটা খুঁজে পাচ্ছি না। আমি বললাম, মা তুমি সেই পুরনো ডিব্বা দিয়ে কি করবে? মা বলতে থাকলো, ব্যাস, আমার দরকার আছে, তুই আমাকে সেটা খুঁজতে সাহায্য করবি। মাকে আমার অনেক ব্যস্ত আর অশান্ত মনে হচ্ছিল। আমিও সেই ডিব্বাটা দেখে তো ছিলাম, কিন্তু কি জানি কোথায় আছে সেটা। লোহার একটা বড় ডিব্বা, তার ভিতরে আমার বাবার ওষুধ রাখা থাকত, বাবা সেটা দোকান থেকে নিয়ে এসেছিল। কিছু সময় পরেই মা সেই ডিব্বাটা খুঁজে পেল, আর তাকে দেখে মনে হলো যে সে যেন অনেক শান্তি পেয়েছে। কিন্তু মা আমাকে বলল না যে সে কেন এই ডিব্বাটা খুঁজছিল। তারপরে একদিন আমি তাকে একটা অদ্ভুত কাজ করতে দেখলাম, যেটা দেখে আমি অনেক অবাক হয়েছিলাম। এটা ঠিক যে বাবার মৃত্যুর পরে সংসারের সমস্ত দায়িত্ব মায়ের উপরে এসে পড়েছিল, আর লোকের বাড়িতে কাজ করার ফলে মা নিজের দিকে চোখ দিতে পারত না। সেই কারণেই দিনকে দিন তার শরীরের সে কালো হতে শুরু করে। একদিন আমার মা বলল যে আমাকে প্রধানের বাড়িতে কাজে যেতে হবে। তাই গোসলটা তাড়াতাড়ি ছেড়ে আসি বলেই ঘরে ঢুকে গেল। মায়ের ঘরের দরজা ভাঙা ছিল, তাই আমি যখন মায়ের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে আমার মা আয়নার সামনে দাঁড়িয়ে মুখের উপর একটা অদ্ভুত ধরনের প্রলেপ দিচ্ছে। তারপরে সেই জিনিসটা নিজের হাতে পায়ে দিচ্ছিল। আমি অবাক হয়ে গেলাম। মা এটা কি করছে? আমি তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করতে চাইছিলাম, কিন্তু আবার কিছু একটা ভেবে জিজ্ঞেস করলাম না। কিছু সময় পরে বাথরুমে গোসল করতে চলে গেল মা। যখন বাথরুম থেকে বাইরে বের হলো তখন তার শরীরের রং অদ্ভুত রকমের মনে হচ্ছিল। এরপর মা রেডি হয়ে কাজে চলে গেল। পরের দিন থেকে আমি এটা দেখার অপেক্ষায় থাকলাম যে আমার মা নিজের হাতে, পায়ে ও মুখে এমন কিসের প্রলেপ দেয়া। আর হঠাৎ এটা দেওয়ার প্রয়োজনই বা পড়ল কেন? আগে তো মা তার নিজের শরীরের যত্ন নিত না, তাহলে এখন তার এত যত্ন নেওয়ার কি দরকার পড়ল? কয়েকদিন ধরে আমি লক্ষ্য করে দেখলাম যে আমার মা প্রধানের বাড়ি যাওয়ার আগেই ওই প্রলেপটা নিজের মুখের উপরে দিয়ে কিছুক্ষণ পরেই গোসল করতে যেত। আর তারপর সে যে প্রধানের বাড়িতে চলে যেত। ওই জিনিসটা আসলে কি সেটা জানার জন্যই ঘরের মধ্যে খুঁজতে থাকলাম, কিন্তু ঘরের মধ্যে ওই জিনিসের নাম গন্ধ পর্যন্ত দেখতে পেলাম না আমি, যেটা আমার মা নিজের হাতে ও মুখের উপরে দিত। এরপর একদিন আমি রান্নাঘরে খাবার বানাতে যাচ্ছিলাম, তখনই হঠাৎ একটা অদ্ভুত জিনিস রান্নাঘরে দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার মনে হলো এটা সেই জিনিস হবে যেটা পেস্ট বানিয়ে মা নিজের মুখের উপরে দিত। কেননা এই জিনিসটা আমি আগে কখনো রান্নাঘরে দেখিনি। আর এটাও হতে পারে যে আগে এটার উপর আমার চোখ পড়েনি, কেননা এই তো কয়েকদিন হলো আমি রান্না করতে শিখেছি।
রান্নাঘরে একমাত্র এই জিনিসটাই ছিল যেটা অনেক অদ্ভুত রকমের। তাই এই জিনিসটা নিয়ে আমার সন্দেহ হতে থাকল। আমি রান্নাঘরে বেশি কিছু না বরং অনেকটা পরিমাণে ফিটকারি দেখতে পেলাম। একদিকে ফিটকিরির কিছু টুকরো ছিল, আরেকদিকে ফিটকিরির পাউডার বানানো ছিল। হয়তো আমার মা এই ফিটকিরির পাউডার দিয়ে পেস্ট বানিয়ে নিজের মুখের উপরে দিত, কিন্তু এই কাজ সবসময় প্রধানের বাড়ি যাওয়ার আগেই কেন করত মা? কেননা অন্য সময় কখনো তাকে এই কাজটা করতে দেখিনি। আর এখন তো সবসময় লুকিয়ে মা কাজটা করত। আমি তো ভাগ্যক্রমে দেখে নিয়েছিলাম, তাই জানতে পেরেছি। কিন্তু আমি এই জিনিসটা এখনো বুঝতে পারিনি, কারণ এরপরে বাড়িতে অন্য একটি অদ্ভুত ব্যাপার হতে শুরু করল, যেটা আমার বোঝার ক্ষমতার বাইরে। মেয়ে হয়েও আপন মাকে লক্ষ্য করতে করতে আমি প্রধানের বাড়িতে চলে গেছিলাম। আমার চেহারা এমন ছিল যাতে মনে হয় আমি এই বাড়ির কোনো কাজের লোক নই, কেননা আমার কাছে পরার জন্য ভালো পোশাক পর্যন্ত ছিল না। বাড়ির অবস্থা খারাপ হওয়ার কারণে খাবারও ঠিকমতো পেতাম না। আমি মায়ের খোঁজ করতে করতে ভিতরে যাচ্ছিলাম, তখনই দারোজান আমাকে দরজায় থামিয়ে দিলেন আর বললেন, কোথায় যাচ্ছ? এখানে কাজের জন্য জায়গা ফাঁকা নেই, এখানে আগে থেকেই অনেক কাজের জন্য লোক রাখা আছে। আমি বললাম, আমি কাজের লোক নই। তখন চৌকিদার বলতে থাকল, আচ্ছা, তাহলে তোমার কোনো অধিকারই নেই ভিতরে ঢুকবার। তাড়াতাড়ি যাও এখান থেকে, নইলে আমি এখনই গিয়ে প্রধানের কাছে তোমার নামে নালিশ করব। আমার ওই ধারণার কথা অনেক খারাপ মনে হয়েছে যে আমার কথা না শুনেই আমাকে এত কথা বলে দিলেন। উনি আমার অবস্থা এতটাও খারাপ ছিল না যে সে আমাকে ভিখারি ভেবেছিল। আমি চুপচাপ সেখান থেকে ফিরে বাড়িতে এসে কান্না করতে শুরু করে দিলাম। মা আমাকে জিজ্ঞেস করলে বললাম, আমাদের জীবনে এমন দিন এসে পড়েছে যে লোকজন আমাদেরকে ভিখারিও ভাবতে শুরু করেছে। মা বলল, তুই চিন্তা করিস না, স্রষ্টা একদিন সবকিছু ঠিক করে দেবে। আজ আমি অনেক রেগেছিলাম, তাই মাকে বললাম, তোমার সান্ত্বনায় কি আমার সম্মান ফিরে আসবে? রাগ দেখে আমার মা বলল, আচ্ছা, তাহলে তুই বল, তোর কি চাই? আমি বললাম, তুমি কোথায় থেকে এনে দেবে? এখানে তো আমাদের খাওয়াই ঠিকমতো হয় না, আর তুমি আমার স্বপ্ন পূরণের কথা বলছো। আমার স্বপ্ন কোনো ছোটখাটো না, যেটা তুমি কেউই এমন পরিস্থিতিতে পূরণ করতে পারবে না। আমার মা বলল, আচ্ছা, তুই আমাকে বলতো একবার, তোর কি চাই? মায়ের রাগ করাতে আমার আরও রাগ হয়ে গেল। তখন আমি মাকে বললাম, আমার অনেকগুলো দামি ড্রেস চাই, ভালো ভালো গহনা চাই, আর দামি মেকআপ চাই। আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল চাই, বাড়িতে টিভি চাই, আর এই গরমে অনেক গরম পাই, তাই বড় লোকেদের বাড়িতে থাকে ঘর ঠান্ডা করে দেওয়ার এসি, সেটাও চাই। তুমি কি আমাকে এইসব এনে দিতে পারবে মা? আমি কান্না করতে করতে মায়ের কাছ থেকে উঠে আমার ঘরের বিছানায় শুয়ে আবার কান্না করতে থাকলাম। আর ভাবতে থাকলাম যে মায়ের সাথে এইভাবে কথা বলা আমার উচিত হয়নি। এতে মায়ের কি দোষ যে আমি তাকে এত কথা শুনিয়ে দিলাম? তিনি আমাদের জন্য কতটা কষ্ট করেন। কিন্তু সেই সময় আমার রাগ এসেছিল অনেক, তাই আমি তাকে এইসব কথা বলে ফেলেছিলাম। আমি সকালে উঠে দেখলাম মা সময়ের আগেই কাজে চলে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, তবুও মা ফিরে আসছিল না। অনেক সময় চলে গেল। আমি মায়ের ফিরে আসার অপেক্ষা করছি। একবার ভেবেছিলাম প্রধানের বাড়িতে গিয়ে মাকে ডেকে নিয়ে আসি। প্রধানের বাড়ি আমাদের থেকে অনেকটা দূরে, তাই যাওয়ার সাহস হলো না আমার। আমি মায়ের বিছানায় বসে তার বাড়িতে ফেরার অপেক্ষা করতেই ঘুমিয়ে পড়েছিলাম। যখন আমি চোখ খুললাম তখন দেখলাম মা বাড়িতে এসে রান্নাঘরে খাবার রান্না করছে। আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে বললাম, মা, তুমি রান্না করছো কেন? সারাদিন কাজ করে তুমি ক্লান্ত হয়ে গেছ, তুমি ঘরে গিয়ে আরাম করো। মা বলল, না, রান্না নিজেই করে নেব। আজকে তোর পছন্দের খাবার বানাচ্ছি, তুই যা, নিজের ঘরে গিয়ে দেখ। আমি সেখানে তোর জন্য একটা সারপ্রাইজ রেখে এসেছি। আমাদের বাড়িতে মাত্র 2টা ঘর ছিল। আগে বাবা মা এক ঘরে, আর আমরা 2 ভাই বোন অন্য ঘরে ঘুমাতাম। বাবার মৃত্যুর পরে আমরা 2 ভাই বোন মায়ের সাথে ঘুমাতে শুরু করি, আর আগে যে রুমে আমরা ঘুমাতাম ওই ঘরে যাওয়া ছেড়ে দিয়েছিলাম। আমি মাকে বলি, তুমি ওখানে আমার জন্য কি রেখেছ? মা বলল, তুই নিজে গিয়ে দেখ। মায়ের মুখে একটা হাসি ছিল, যার কারণে আমি কিছুই বুঝতে পারছিলাম না। যখন আমি সেই ঘরের মধ্যে ঢুকলাম তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমার বিশ্বাস হচ্ছিল না যে চোখের সামনে যা দেখছি সেগুলো সত্যি। সেখানে সেই সমস্ত জিনিস রাখা ছিল যেগুলো আমি রাগের জন্যই মায়ের কাছে চেয়েছিলাম। ঘরটা একদমই আলাদা মনে হচ্ছিল। হয়তো আজ সারাদিন মা এইসব আমার জন্য করেছিল, আর এই সমস্ত জিনিস আনার জন্য হয়তো শহরেও গিয়েছিলেন। কেননা এই সমস্ত জিনিসের কোনো জিনিসই আমাদের গ্রামে পাওয়া যায় না।
নিজের চোখে এই সব কিছু দেখে আনন্দে আমার চোখে পানি চলে এলো। আমি একই সাথে হাসতে এবং কাঁদতে থাকলাম। আমি বুঝতে পারছিলাম না যে কি করব। এখন ঘর থেকে দৌড়ে বাইরে এসে দেখলাম মা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গিয়ে মাকে ধরলাম আর বললাম, তুমি আমার জন্য এত কিছু এনেছ, সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ মা। কিন্তু তুমি এত সব কিছু করলে কিভাবে? আমি অনেক অবাক হয়ে উঠলাম। এতদিন এত কাছ থেকে মাকে দেখছি, কিন্তু আজকে যেন মনে হচ্ছে তার মুখের রং উঠে গেছে। হয়তো এই কারণেই তিনি তার মুখে কিছু দিত। আমি মাকে বললাম, তুমি এইসব কিছু করেছ কিভাবে? তুমি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছ, তাই না? আমার এইসব কিছু চাই না। এই সব জিনিস ফেরত দিয়ে তুমি যার কাছ থেকে টাকা ধার নিয়েছ তাকে ফেরত দিয়ে দাও। তখন আমার মা বলল, তুই জীবনে প্রথম আমার কাছে কিছু চেয়েছিস, তাই আমি তোর জন্য এইসব নিয়ে এসেছি। তুই আমার ভালো এবং বুদ্ধিমতী মেয়ে। তুমি কখনো আমার কাছে কোনো জিনিস আবদার করনি। এই প্রথমবার তুমি কিছু চাইলে, তাই এইসব জিনিস আমি ফেরত দেব। বল কিভাবে? আর এইসব কিছুই তোর জন্য। আর এই ঘরে এখন থেকে তুই থাকবি। তোর আরও কিছু যদি প্রয়োজন হয় তাহলে আমাকে বলে দিস। আর আমি কারো কাছ থেকে টাকা দেনা নেইনি। আমি বললাম, যদি টাকা ধার না নিয়ে থাকো তাহলে এইসব জিনিস কিভাবে আনলে? মা বলল, তুই এখন একটাই কাজ করবি, প্লিজ আমাকে কোনো প্রশ্ন করিস না। দেখবি আমাদের সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি বললাম, প্রধানের বাড়ি থেকে কেউ তোমাকে সাহায্য করেনি তো? কয়েক মাস থেকে গ্রামের প্রধানও বাইরে গিয়েছিল। আর তার ছেলেরা এইভাবে কাউকে কখনোই সাহায্য করে না। একমাত্র প্রধান ছিল যে সবাইকে সাহায্য করতেন। আর প্রধানের বুয়েরা তো সারাদিন ঘরে বসে থাকে, কারো সাথে কোনো কথাও বলে না। আর তারা দুইজনেই অনেক অহংকারী, আর সবাইকেই অপমান করতে থাকে। আর প্রধানের ছোট বৌমার ব্যাপারে তো আমি শুনেছি, সে এতটাই যে পাগলের মতো ব্যবহার করে, বাড়ির জিনিসপত্র ভেঙে ফেলে, সারা বাড়িতে আওয়াজ দেয়া। আমাকে এই কথাটা গ্রামেরই আমার এক বান্ধবী বলেছিল। যখন সে প্রথম বিয়ে হয়েছিল তখন সে মাঝে মাঝে গ্রামে আসত আর লোকেদের সমস্যার কথা শুনে তাদের সাহায্য করত, একদম মহারানীর মতো। কিন্তু এখন সে নিজে এর ঘর থেকেও বের হয় না। আমার মা বলল, তোর বান্ধবী একদম ঠিক বলেছে, কিন্তু এটা তাদের সমস্যা, আমাদের এতে কি? মা বলল, কিন্তু সে এতটাও খারাপ না যতটা লোকে ওকে বলে। সে আগে যতটা ভালো ছিল এখনও তেমনটাই আছে। আর না তো আমি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছি, আর না কোনো ভুল কাজ করেছি। তোর জন্য এই সব জিনিস নিয়ে এসেছি যাতে সবসময় খুশি থাকিস আর টেনশন না করিস। মা দুশ্চিন্তা করতে নিষেধ করেছিল, কিন্তু এটা তো দুশ্চিন্তা করার মতোই কথা। কেননা এই সব জিনিস মাত্র কয়েক হাজার টাকার নয়, বরং লাখ লাখ টাকার। আমি জন্ম থেকেই এইসব দামি দামি জিনিস শুধুমাত্র গ্রামের বড় লোকদের বাড়িতে দেখেছি। আমি তো ভাবছি, তাহলে আমার মা এই সমস্ত জিনিস কিভাবে আনল? আমার নিজের ড্রেসের দামই তো 28,000 টাকা মনে হলো। কেননা এরকম ড্রেস শুধুমাত্র শহরের বড় শোরুমেই থাকে। আমরা গ্রামের মানুষেরা অনেক সাধারণ ড্রেস পরি। আমাদের বাড়িতে তো আগে খাট পর্যন্ত ছিল না, আমরা মাটিতে বিছানা করে ঘুমাতাম। কিন্তু এখন তো আমার মা ঘরে দায়ী ফার্নিচার এনেছে, ঘরে এসি দিয়েছে, যার কারণে সব ঘর ঠান্ডা হয়েছিল। এত গরম, কিন্তু ঘরে আসার সাথে সাথে গরমের কোনো অনুভবই হচ্ছিল না। আমি এই ঘরে ঘুমাতাম, আর অন্য ঘরে মাও ছোট ভাই ঘুমাত। আমাদের বাড়িতে একটি পুরনো বড় সিন্দুক ছিল। আমার মা সবসময় সেই সিন্দুকের তালা দিয়ে রাখত। আর যখন থেকে সে প্রধানের বাড়িতে কাজ করতে শুরু করেছে, তখন থেকেই সিন্দুকের তালা বারবার খুলত আর বন্ধ করত। কেউ জানত না এই সিন্দুকের মধ্যে কি আছে। এই গ্রামেই আমার পিসিমা থাকতেন, যিনি আমার বাবার থেকে বড় ছিলেন। একদিন আমি তার সাথে দেখা করতে তার বাড়িতে গেলাম। তিনি আমাকে ভালো মনে করতেন না, কিন্তু আমাদের দুই ভাইবোনকে ভালোবাসতেন। আমি পিসিমার বাড়িতে যাওয়ার সময় মায়ের আনা নতুন আর দামি ড্রেস পরেছিলাম, সাথে চোখে মুখে মেকআপও করেছিলাম, আর হাতে মোবাইল নিয়ে গিয়েছিলাম। আমাকে দেখতে অনেক সুন্দরী মনে হচ্ছে। সেখানে পিসিমার মেয়েও ছিল। সে আমাকে দেখে অবাক হয়ে গেছিল। পিসিমা অবাক হয়েছিলেন। তিনি বললেন, এত ভালো আর সুন্দর পোশাক তোর কাছে কোথা থেকে এলো? তোর মা মনে হয় কোথাও থেকে ভিক্ষা করে এনেছে। আমি বললাম, জিনা পিসিমা, আমার মা শহরে গিয়ে শোরুম থেকে কিনে এনেছে। আমি তাকে সবকিছু বলে দিলাম যে আমার মা আমার জন্য কি নিয়ে এসেছে। পিসির মেয়ে তো আমার কথা শুনে অবাক হয়ে গেলেন, আর তাদের মুখ হা হয়ে গেল। যখন পিসিমার মেয়ে সেখান থেকে উঠে চলে গেল, তখন পিসিমা আমাকে বললেন, দেখ,
তোর মা কোনো খারাপ কাজ করছে কিনা। তো আমি বললাম, তুমি কি বলতে চাইছো পিসিমা? তুমি এ কেমন কথা বলছো? তখন পিসিমা বললেন, দেখ, আমার ভাই এই দুনিয়াতে নেই, কিন্তু তোরা দুই ভাইবোন আমার ভাইয়ের একমাত্র চিহ্ন। তোর মা আগে থেকেই সুন্দরী। আমার ভাইয়ের মৃত্যুর পরে তোর মা হয়তো কোনো খারাপ কাজ করতে পারে, নইলে সে এত টাকা কোথায় থেকে পেল? এখন তুই ছোট মেয়ে না, তোর বয়স 16 বছর থেকে 17 বছর হয়ে গেছে। তোর বয়সে তোর মায়ের বিয়ে হয়েছিল। তুই তো জানিস খারাপ কাজ কি। আর মেয়েদের পক্ষে খারাপভাবে আয় রোজগার করা খুবই সহজ, আর সৎভাবে পয়সা ইনকাম করা অনেক কষ্টকর। আর যতটা খরচ তুই বলছিস সেটা তো সম্ভব না। এই সামান্য ইনকাম করা টাকা থেকে তোর ফুফা শহরে গিয়ে সরকারি চাকুরি করে, কিন্তু তবুও আমরা এত জিনিস কিনতে পারিনি, কেননা আমাদের কাছে এত টাকা নেই। আর তোর মা প্রধানের বাড়িতে কাজ করে, তাও শুধু ঘর ঝাড়ু দেয়া। তাহলে তার কাছে এত টাকা কোথা থেকে এলো? তোর নিজের মায়ের উপর চোখ রাখা উচিত। আমি বললাম, পিসিমা, তা এখন কি হবে? পিসিমা বলল, যদি কালকে তোর মা তোর মাথার উপরে কোনো নতুন বাবা নিয়ে এসে হাজির হয়, তখন কেমন হবে? পিসিমার এই সমস্ত কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম, আর আমার অনেক রাগ হচ্ছিল। আমি বললাম, আমি যাচ্ছি। পিসিমা, তিনি বললেন, তুই তো চলে যাচ্ছিস রে, কিন্তু আমার এই কথাটা ভেবে দেখিস একবার। আমি বাড়ি ফিরতে এই কথাটাই ভাবছিলাম, কেননা কথাটা ভাববার মতোই। কিন্তু যখন আমি মায়ের কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করলাম, তখন আমি ভেবেছিলাম মা আমাকে জিজ্ঞেস করবে, কেন তুই এই কথা জিজ্ঞেস করছিস? কিন্তু সে তো সোজাসুজি আমাকে বকা শুরু করে দিল, আর বলল, যা পাচ্ছিস তাতেই খুশি থাক। খারাপ প্রশ্ন করার কোনো দরকার নেই। যা ঘরে গিয়ে শুয়ে থাক। পিসিমা আমাকে বলেছিলেন যে মাকে এই প্রশ্ন করার পরে তোর মা যদি চুপ হয়ে যায় বা রেগে যায়, তাহলে বুঝে নিবে যে সে কোনো খারাপ কাজ করছে। আর সত্যিই মা রেগে গেছিল, তার মানে ঠিকই বলেছিল পিসিমা। হয়তো আমার মা খারাপ কোনো কাজ করে, তাই তো সে রেগে গেছিল। একদিন আমি মায়ের পিছনে পিছনে প্রধানের বাড়ি গেলাম, কারণ আমি জানতে চাইতাম যে আমার মা ওখানে কি এমন কাজ করে যার কারণে সে এত টাকা পায়। কিন্তু সে আমাকে দেখতে পেয়ে যায়, আর বাইরে থেকে আমাকে ফেরত পাঠিয়ে দেয়। এরপর বাড়িতে এসে আমার চোখ সেই সিন্দুকের উপর পড়ল, যার মধ্যে আমার মা কিছু রেখেছিল। এই সিন্দুকের চাবি শুধুমাত্র মায়ের কাছে থাকত। আমাকে এখন যে কোনোভাবে মায়ের কাছ থেকে সিন্দুকের চাবিটা নিতে হবে। রাতে যখন মা বাড়িতে এলো, তখন আমার চোখ মায়ের সেই ব্যাগের দিকে ছিল, যেখানে মা তার মধ্যে চাবি রাখত। মা খাবার খাওয়ার পরে গোসল করতে গেল, কিন্তু নিজের ব্যাগটা বিছানার উপর রেখে গেছিল। আমি তার তাড়াতাড়ি করে ব্যাগ খুলে সিন্দুকের চাবি বের করে নিলাম। যখন আমি চাবি দিয়ে সিন্দুকের তালা খুললাম, তখন এটা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ সিন্দুকের মধ্যে অন্য কিছু না, বরং টাকায় ভর্তি ছিল। মা তাড়াতাড়ি করে গোসল করে বাইরে বেরিয়ে এলো। আমিও তাড়াতাড়ি করে সিন্দুকের তালা দিলাম, আর চাবি নিজের কাছে রেখে দিলাম। কিছু সময় পরে মা ফিরে এলে আমাকে কিছু জিনিস দেখিয়ে বললেন, এগুলো আমি আমার জন্য নিয়ে এসেছি। মা আরও বলল, এই পোশাকগুলো অনেক বেশি পুরনো হয়ে গিয়েছিল, তাই কিছু নতুন পোশাক নিয়ে এলাম। মায়ের কথা শুনে আমি অনেক বেশি রেগে গেলাম। তাই মাকে বললাম, আমি কেন দেখব এই সব জিনিস? তুমি নিশ্চয়ই কিছু খারাপ কাজ করেছ, আর সেই টাকা দিয়েই তুমি এইসব এনেছ। আমি এতটুকুই বলেছিলাম। তখনই মা হতবাক হয়ে গেল, আর তার চোখে পানি চলে এলো। তিনি বললেন, আমি খারাপ কিছু করছি না। আমি বললাম, তাহলে এই সিন্দুকের মধ্যে কি আছে? এই কথা বলেই আমি সিন্দুক খুলে ফেললাম, আর বললাম, প্রধানের বাড়িতে ঘর পরিষ্কার করা মহিলাকে কে এত টাকা দেয়? আমার মা বললেন, চুপ করে যা। মা বলল, যদি আর কোনো কথা নিজের মুখ থেকে বের করেছিস, তাহলে পরে হয়তো পস্তাতে হবে। আমি তোকে সব কথা বলছি। তিনি বললেন, প্রধানের বাড়িতে ঘর পরিষ্কার করার কাজই করি, কিন্তু যখন আমি প্রধানের ছোট বৌমাকে দেখলাম, তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম। সে অনেক বেশি কালো রঙের ছিল। সে বলছিল তার এই রঙের কারণে তার স্বামী অন্য কোথাও সম্পর্ক চালাচ্ছে, তাই সে নিজের স্ত্রীকে সময় পর্যন্ত দেয় না, যার কারণে সে অনেক রাগী হয়ে যায়, আর পাগলের মতো আচরণ করতে শুরু করে। চিন্তায় ওর শরীরের রং আরও বেশি কালো হয়ে গিয়েছিল, যার কারণে তাকে দেখতে অনেক খারাপ দেখাতো, তাই তো তার স্বামী থেকে দূরে সরে যাচ্ছিল। আমি তাকে বললাম যে আমি তোমার শরীরে রং সাদা করে দিতে পারি, আর এটা হলে তোমার স্বামী পিছনে পিছনে ছুটে বেড়াবে, আর সেই মহিলাকে ছেড়ে দেবে যার পিছনে সে এখন পড়ে আছে। আর ও বলল, এরকম হতেই পারে না, আমি অনেক জিনিস ব্যবহার করে দেখেছি, আমি কখনো সাদা হতে পারবো না, কেননা আমি ন্যাচারালি এরকম।
আর তুমি আমার শরীরের রং সাদা করার কথা বলছো, তোমার শরীরের রং কালো হয়ে যাচ্ছে, তাহলে তুমি নিজে সাদা হচ্ছ না কেন? আমাকে বলছিল যে আমি 1 সপ্তাহে নিজের শরীরের রং আগের মতো সাদা করে দেখাবো। যদি আমার শরীরের রং সাদা হয়ে যায় তাহলে তোমাকে এই জিনিসটা ব্যবহার করতে হবে, আর যদি এরপরেও তোমার বিশ্বাস না হয় তাহলে কোনো কালো মহিলার উপরে এই ওষুধটা ট্রাই করে দেখে নিতে পারো। প্রথমে তো আমি তাকে আমার শরীরের রং সাদা করে দেখালাম, তারপর ওই বাড়িতে কাজ করা একটা কালো কাজের মেয়ের উপরে সেই ওষুধটা ব্যবহার করেছিল, আর সেও সাদা হয়ে যায়। পরে সে আমার কথা বিশ্বাস করে, আর সে নিজের উপর এই ওষুধটা ট্রাই করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বলেছিলাম এই ওষুধটা তুমি নিজের উপর তখনই ট্রাই করতে পারবে যখন আমাকে এর উপযুক্ত মূল্য দেবে। সে আমাকে বলল, তুমি যত টাকা চাইবে আমি তত টাকাই তোমাকে দিতে রাজি। তারপর আমি তোমার বাবার বানানো ওষুধ, যেটা উনি নিজের দোকানে বিক্রি করতেন, সেই ওষুধটা একটা দ্বীপের মধ্যে রাখা ছিল। আমি সেই দিন সেই দ্বীপটাই খুঁজছিলাম। সেই ওষুধটা ফিটকিরি দিয়ে বানানো হয়েছিল, সেই কারণে আমি অনেক ফিটকারিয়ে রেখেছিলাম আর তার পাউডার বানিয়ে নিয়েছিলাম। তোমার বাবার বানানো সেই ওষুধে ফিটকারি পাউডার মিশিয়ে পেস্ট বানাতে হয়, আর সেই পেস্ট মুখে এবং শরীরে দিলে শরীর সম্পূর্ণ শ্যামলা ভাব বা কালো ভাব চলে যেত। এই পেস্ট শরীরের সেই সব জায়গায় দিতে হয় যেখানে সাদা করতে চাও, এরপর ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিতে হয়, তাহলে সেই জায়গাটা আস্তে আস্তে সাদা হতে শুরু করে। এই কারণে আমি মালকিনকে দেখানোর জন্য নিজের উপর এই ওষুধ তৈরি করেছিলাম, আর প্রধানের বাড়ি যাওয়ার আগে আমার মুখে এবং শরীরের বাকি জায়গাতে দিয়ে নিতাম, যাতে আমার চেহারায় সাদাভাব আসতে শুরু করে আর পরিষ্কার হয়ে যায়। এখন আমার শরীরের রং আগের মতো নরমাল হয়ে গেছে। এখন আমার মুখের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, যেগুলো তোমার বাবার মৃত্যুর পরে আমার মুখের উপরে তৈরি হয়েছিল। তোমার বাবা একজন নামকরা কবিরাজ ছিল, আর তার কাছে এরকম অনেক ওষুধ ছিল যেগুলো শহরের বড় বড় ডাক্তারের কাছেও নেই। আমি তোমার বাবার সাথে ওষুধ তৈরি করতাম, এই কারণে আমিও কিভাবে কি করতে হয় ব্যাপারটা জানি। এখন প্রধানের ছোট বৌমার শরীর অনেক সাদা হয়ে গেছে, আর এখন তাকে অসুন্দর থেকে সুন্দরী মেয়ে মনে হচ্ছিল। আর এই কারণেই তিনি খুশি হয়ে আমাকে অনেক টাকা দেন। কিছু টাকা আমি আগেই নিয়েছিলাম, যেটা দিয়ে তোমার জন্য ওইসব জিনিস নিয়ে এসেছিলাম, আর বাকি সব টাকা এই 4 দিন আগেই আমি পেয়েছি। আমি প্রধানের ছোট বৌমাকে বলে দিয়েছি যে আমি আর তার বাড়িতে কাজ করব না, কেননা এখন আমার কাছে অনেক টাকা আছে। তিনি আমাকে বলেছেন তার স্বামীও এখন তার উপরে ভালোবাসা দেখাতে শুরু করেছে, কেননা তার শরীরের রং অনেকটা সাদা হয়ে গেছে। সে আমাকে বলেছে তুমি এখান থেকে চলে যাও, কেননা এই রহস্যটা রহস্যই থাকা চাই। এখন স্রষ্টার দেওয়া সবকিছুই আমাদের আছে, তাই এখন আমার কাজ করার দরকার নেই। আমরা সেই টাকা দিয়ে গ্রামে একটা দোকান খুলব, যেখানে শহর থেকে জিনিস এনে বিক্রি করব। আমি আমার মায়ের কাছে ক্ষমা চেয়েছি, আর বলেছি আমি পিসিমার কথা শুনে তোমাকে ভুল বুঝেছিলাম। আমার মা বলছিল অন্য কাউকে সফল হতে দেখলে তারা খুশি হতে পারে না, বরঞ্চ বলতে থাকে আমরা গ্রামেই একটা দোকান কিনে নিয়েছি, আমরা শহর থেকে জিনিসপত্র এনে আমাদের দোকানে বিক্রি করতে শুরু করে দিয়েছি। লোকজন আমাদের দোকান থেকে জিনিস কিনে নিত, কারণ শহরে যেতে আসতে তাদের অনেক টাকা এবং সময় নষ্ট হতো। এখন আমাদের জীবন অনেক সুন্দরভাবে পার হচ্ছে। আমার এখনও নিজের বাবাকে অনেক মনে পড়ে, কেননা মৃত্যুর পরেও তার রেখে যাওয়া এক ঔষধ আমাদের সবার জীবন বদলে দিয়েছে। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা সবাইকে। আমার এখনও নিজের বাবাকে অনেক মনে পড়ে, কেননা মৃত্যুর পরেও তার রেখে যাওয়া এক ঔষধ আমাদের সবার জীবন পরিবর্তন করে দিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।